এবার বাংলা থামবে না, এখন বাংলা ইতিহাস গড়বে। বাংলা শেকল ভেঙে নতুন করে ছুটতে শুরু করেছে। বক্তা নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে একটা অনুষ্ঠান হলো এবং সেই অনুষ্ঠানেই মূলত পশ্চিমবঙ্গ দিবসের যে স্পিরিটটা, সেটা কেন নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া জরুরি সঠিকভাবে, তার বিস্তারিত ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভিডিওটা আপনাদের জন্য রেকর্ড করছি। সচরাচর আমরা এই চ্যানেলে আমাদের এই ধরনের একটু অফ টপিক, ভিন্নধর্মী, রাজনৈতিক অরাজনৈতিক সব আলোচনাগুলো সোম থেকে শুক্রবার নিয়ে আসি। আজকে 20শে জুন 2026, ঠিক এই রকম একটা দিনে পশ্চিমবঙ্গ দিবস, তার তাৎপর্য এবং সেই পশ্চিমবঙ্গ দিবসকে ঘিরে কেন এই আমাদের চারপাশে ছড়িয়ে থাকা বাম ইকোসিস্টেমের গায়ে হঠাৎ এত ছ্যাঁকা লাগতে শুরু করেছে, আজ এই সব কিছু নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত গোস্বামী। পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ এমন একটা দিন হিসেবে চিহ্নিত করা হচ্ছে যেটাকে মনে করা হচ্ছে যে এই রাজ্যের এই যত কোটি বাঙালি এই হিন্দু হোমল্যান্ডে বসবাস করেন, তাদের কাছে এটা রাজ্যের জন্মদিনের সমান। আর এই জন্মদিন আখ্যা দেওয়া বা পশ্চিমবঙ্গ দিবস, সেই কনসেপ্টটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অবশ্যই আপনারা বলবেন যে রাজনৈতিক প্রেক্ষাপট এবছর পশ্চিমবঙ্গে চেঞ্জ হয়েছে এবং তারপর পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনাও এবারে বেশি হচ্ছে। হয়তো অনেক বেশি কন্টেন্ট আপনারা সোশ্যাল মিডিয়াতেও পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে অনেক বেশি আলোচনা, অনেক বেশি তর্ক, সব কিছুই দেখছেন, সব কিছু শুনছেন। কিন্তু পশ্চিমবঙ্গ দিবসকে নিয়ে এই যে নতুন করে একটা কিছু খুঁজে পাওয়া, নতুন করে একটা ইতিহাস থেকে খুঁড়ে আনা কোনো কিছু, নতুন করে একটা তর্কের ইন্ধন তৈরি করা, নতুন করে একটা আলোচনা, একটা ডিসকোর্স, তার জন্ম হওয়া, এই সব কিছু কতটা অবশ্যম্ভাবী ছিল, আজকে সেটা নিয়েও আমাদের আলোচনা করতে হবে। আর সেই আলোচনাটা করতে গেলে প্রথমেই আমাদের পিছিয়ে যেতে হবে সেই 1905 সালে, আজ থেকে প্রায় 120 বছরেরও বেশি আগে। কারণ বাংলা ভাগ হওয়ার প্রথম যে শব্দটা বঙ্গভঙ্গ, সেই শব্দটা প্রথম বাঙালি শুনেছিল ওই 1905-এ। লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গ, সেটা নিয়ে অবশ্য সেটা কোনো বাঙালি চাননি, সত্যিই চাননি। তার সম্পর্কে একটা সার্বিক সার্বজনীন বিরোধিতা খুব প্রবলভাবে ছিল তখন ব্রিটিশ আমল। এবং মনে করা হয় যে সেই যে প্রথম বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশের একদম পিওরলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক এবং রাজনৈতিক অবশ্যই একটা চাল ছিল। কিন্তু তার একই ব্যাখ্যাটা প্রযোজ্য হয় না 1947-এর ক্ষেত্রে। 1947-এর 20শে জুন যে পশ্চিমবঙ্গ দিবস ধরা হচ্ছে, সেটা কেন ধরা হচ্ছে, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে তা ধরার জন্ম, এই ধারণাটা তৈরি হয়, এই সমস্ত কিছু হয়তো এখনকার প্রজন্ম বা বাঙালি জীবনের জেনজির কাছে হয়তো অনেকেই এর আগে কখনোই কেউ তুলে ধরেনি। কিন্তু আজ এমন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে এবং আমরা সবাই দাঁড়িয়ে আছি, যখন এই আলোচনাগুলো তাদের কানেও পৌঁছানোটা খুব জরুরি। শুধু কি জেনজির কথা বলবো, তার আগের প্রজন্ম বা তার আগের প্রজন্ম, মিলেনিয়ালসরা, তাদেরও কি জানতে দেওয়া হয়েছে? আমাদের প্রজন্মের কাছেও কি সব কিছু ইতিহাস সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে খুব অবজেক্টিভ ওয়েতে? বোধ হয় না। আজকে সেই সব কিছু নিয়েই আমাদের আলোচনা চলবে। ওই যে বলছিলাম 1905-এ পিছিয়ে যেতে হবে। সেই যে বঙ্গভঙ্গ, কার্জনের বঙ্গভঙ্গ, সেখানে কিন্তু একটা সার্বিক বিরোধিতা ছিল। কিন্তু 1947-এর 20শে জুন আমরা বেশ কিছু মানুষকে, পশ্চিমবঙ্গের বেশ অনেক সংখ্যক মানুষকে, তাদের আমরা স্বেচ্ছায় বাংলার বিভাজন চাইতে দেখেছিলাম। কেন? আজকে যদি আমরা ইতিহাসের পাতায় ফিরে যাই এই কেনর প্রশ্ন খুঁজতে, তাহলে অনেক কিছু আমাদের সামনে ফুটে উঠবে জলের মতো।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝেই একটা কথা বলেন, আমাদের মিডিয়া ন্যারেটিভেও যেটা খুব পরিচিত হয়ে গেছে ইদানিং, ক্রোনোলজি সমঝিয়ে। চলুন ওই ক্রোনোলজির তারই জোড়া লাগানো যাক। 1905 থেকে আমরা একটু জাম্প করে 1937-38 ওই সময়টায় চলে আসি। অশান্ত পশ্চিমবঙ্গ তখনও, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার প্রায় 10 বছর আগের কথা বলছি। সেই সময় ভারতের অন্যান্য প্রান্তের মতোই এই অবিভক্ত যে বঙ্গ, সেখানেও প্রবলভাবে কিন্তু তখন একটা রাজনৈতিক পালে হাওয়া পাচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগের পুরো কর্মকাণ্ডটা এবং একেবারে গ্রাউন্ডে যেটাকে বলা হয় ফুটফল, এবং তার পাশাপাশি শুধু ফুটফল বাড়ার জন্য নয়, তাদের যে রাজনৈতিক গতিবিধি তার প্রাসঙ্গিকতাও ক্রমশ বাড়তে শুরু করে ওই সময়টাতেই। এরপর আমরা অদ্ভুত কিছু পরিস্থিতি দেখতে শুরু করলাম। ব্রিটিশরা বেশ ভালো মতো বুঝতে পারছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশেপাশের সময়টাতেই যে অর্থনৈতিকভাবে এত বড় একটা কলোনি তাদের পক্ষে চালানো খুব কঠিন, খুব কঠিন। তাদের কোষাগারে টান পড়ে যাচ্ছে, বিলেতের রানীর কোষাগারে টান পড়ে যাচ্ছে, এবং বিশ্বযুদ্ধের পরের ব্রিটিশরা তখন এমন একটা এক্সিট রুট খুঁজতে শুরু করে দিয়েছে, যাতে ওই বলে না, বাংলা প্রবাদ আছে, সাপও মরল লাঠিও ভাঙল না। অর্থাৎ তাদের যে কলার তোলা আভিজাত্য, যে অহংকার চাপা, সেটাও খানিকটা বজায় থাকলো, আবার একটা সম্মানজনক এসকেপ রুটও তৈরি হচ্ছে। এই রকম বিভিন্ন পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। আর উল্টো দিকে যখন পশ্চিমবঙ্গে ক্রমশ একটা, এখনকার পশ্চিমবঙ্গে এবং তখনকার যে পূর্ববঙ্গ, দুটো যখন অবিভক্ত বঙ্গ হিসেবে, সেখানে যখন প্রবলভাবে একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, তার পাশাপাশি রাজনৈতিক টানাপোড়েন চলছে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, এবং সব কিছুর ভেতরে খুব প্রবলভাবে কাজ করছে একটা অন্য চোরাস্রোত, সেটা পিওরলি ধর্মীয় চোরাস্রোত, হিন্দু মুসলিম চোরাস্রোত। যে চোরাস্রোতের আমরা একটা খুব ভয়ঙ্কর পরিণতি দেখেছিলাম 1946-এর 16ই আগস্ট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। হ্যাঁ, সেই ঐতিহাসিক চ্যাপ্টার, অধ্যায়, সেটাও বোধহয় ঠিকভাবে পরবর্তী প্রজন্মগুলোকে স্বাধীনোত্তর ভারতবর্ষে ঠিকঠাক তুলে ধরা হয়নি। আজ এই সব কিছুই আলোচনার সঙ্গে জড়িয়ে যায় পশ্চিমবঙ্গ দিবসের প্রসঙ্গ উঠলে। আপনি ভাবার চেষ্টা করুন তো, যখন আপনি একটা রাজ্যকে পশ্চিমবঙ্গ বলে ডাকেন, উত্তর নয়, দক্ষিণ নয়, ভারতের ম্যাপের পূর্ব দিকে অবস্থান করা সত্ত্বেও পশ্চিমবঙ্গ বলে ডাকেন, তখনই তো তার সঙ্গে আপনার মনে কিছু ডিফল্ট প্রশ্ন উঠে যাওয়ার কথা। কেন এই রাজ্যটার এরকম নাম হলো? পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান যেটা ছিল, তার কালচারাল, ধর্মীয়, রাজনৈতিক যে ভিত্তি ছিল, পশ্চিমবঙ্গ কোথায় তার থেকে আলাদা হয়ে গেল? কেন আলাদা হয়ে গেল? কাদের জন্য আলাদা হলো? আলাদা হওয়াটা কেন অবশ্যম্ভাবী ছিল, কেন জরুরি ছিল? এই সমস্ত কিছুই কিন্তু অবশ্যই আলোচনা করতে হয়। আর সেই সমস্ত আলোচনা রাজনীতির প্রিজমকে বাদ দিয়ে সেই ইতিহাস দেখা সত্যি সম্ভব নয়। আমরা 1938 থেকে 1905 থেকে 1938 এবং তারপরের যে টাইম লাইনটার ক্রোনোলজি ধরে এগোচ্ছি, সেখানেই আমরা দেখতে পাই যে 47-এর ঠিক এক বছর আগে, 1946-এর 16ই আগস্ট, একটা রক্তক্ষয়ী দিন দেখেছিল কলকাতা। এবং সেই ঘটনাটা শুধু যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং তাই নিয়ে পরবর্তীকালে সমালোচনা হয়েছে, লেখালেখি হয়েছে, খবরের কাগজে প্রতিবেদন হয়েছে, এখন এত বছর পারে, মানে স্বাধীনতার প্রায় 80 বছর পেরিয়ে আমাদের এসে একটা বেঙ্গল ফাইলসের মতো ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাও আমাদের আগের সরকারের বদান্যতায় আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখতে পাইনি। এখন আবার সেই ছবি রিলিজ করতে হচ্ছে পশ্চিমবঙ্গে। এই সব কিছুকেই আপনি আপনার অদৃষ্টের দুর্ভাগ্য হিসেবে দেখতে পারেন। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েই যায় যে পশ্চিমবঙ্গ দিবস এই নামটা বা এই ডেটটার সিগনিফিক্যান্স কিভাবে এলো, কোথা থেকে এলো, কেন এলো? 47-এ ভারত স্বাধীন হলো, এবং ভারত স্বাধীন যে অগাস্ট মাসের মাঝামাঝি হচ্ছে, তার জাস্ট কিছুদিন আগের ঘটনা। তখন প্রবলভাবে আলোচনা হচ্ছে বাংলাও ভাগ হওয়া নিয়ে। আবার কি দ্বিতীয়বার একটা বঙ্গভঙ্গ হবে, বাংলার বিভাজন হবে?
এবং এবারের বিভাজনটাই কিন্তু একটা ব্রিটিশের শিলমোহর এবং একটা দেশীয় শিলমোহরও দরকার, কারণ ব্রিটিশরা সেই রকমই একটা চিরস্থায়ী বন্দোবস্ত চাইছে। তার জন্য 7 সমুদ্র পেরিয়ে বিলেত থেকে লর্ড মাউন্টব্যাটেনকে পাঠানো হয়েছে। তো মাউন্টব্যাটেন এসে যখন আলোচনা করছেন সমস্ত অ্যাগ্রিভড বিভিন্ন অংশগুলোর সঙ্গে, ফ্র্যাকশনগুলোর সঙ্গে, তার মধ্যে জাতীয় কংগ্রেস রয়েছে, তার মধ্যে মুসলিম লীগও রয়েছে এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা সবাই রয়েছেন, নেহেরু, গান্ধী, বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, সবার, জিন্না, সবাই রয়েছেন সেখানে। তো সেখানেই যখন এই আলোচনার টেবিলে প্রস্তাব উঠছে, তখন তার আগেও পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে বা ঘটছে একই সঙ্গে প্যারালাল। মাউন্টব্যাটেনের প্ল্যান কী ছিল? তাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সেই প্ল্যানটা খুব সহজ ছিল, যে এমন একটা ফর্মুলা ওয়ার্কআউট করো যেটা 3 পক্ষের কাছেই গ্রহণযোগ্য হবে। কিন্তু কেন 3টে পক্ষ হলো, কেন 3টে আলাদা ভাবধারা তৈরি হলো, আলাদা 3টে মত তৈরি হলো? সেই মতগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা মত ছিল যে ভারত এবং বাংলা দুটোই অবিভক্ত থাক। এটা কংগ্রেসের একটা বৃহত্তর অংশ, নেহেরুরাও চেয়েছিলেন প্রথমে। গান্ধীর প্রবল এটায় আকাঙ্ক্ষা ছিল যে ভারতও ভাগ হবে না, বাংলাও ভাগ হবে না, কিন্তু সেটা খুব একটা প্র্যাকটিক্যাল মনে হয়নি মোহাম্মদ আলী জিন্নার। তিনি প্রবলভাবে প্রথম থেকেই এই বিভাজন চেয়েছিলেন। ফলে দ্বিতীয় মতামতটা খুব প্রবলভাবে এসছিল যে বাংলাও ভাগ হোক, ভারতও ভাগ হোক। এবং জিন্নার সেই যে চাহিদাটা, সেই চাহিদাটা আটকানোর জন্য গান্ধী তার সঙ্গে নিজে বৈঠক করেছিলেন, কিন্তু জিন্না অনড় ছিলেন। এবং জিন্নার একটা বৃহত্তর জনসমর্থন, একটা জনভিত্তি, সেটা যেমন একদিকে উত্তরপ্রদেশে প্রবলভাবে ছিল, তেমনি এই বাংলার বুকে ছিল। কি আশ্চর্যভাবে ভাবার চেষ্টা করুন যে আজকে যদি আমরা ইতিহাসের পাতায় পুরনো দলিল খুঁজতে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেই দেশভাগের যে যন্ত্রণাটা, যে ব্রান্ডটা, যে জ্বলুনিটা, সেটা ম্যাক্সিমাম পোয়াতে হয়েছিল এই অবিভক্ত বাংলাকে। সেটা ভেঙেছিল, পাঞ্জাব টুকরো হয়েছিল, কিন্তু সেটা চেয়েছিলেন এই ম্যাপেরই, উপমহাদেশের ম্যাপেরই কিছু অন্য অংশের অন্য পকেটে থাকা মানুষজন। তারা কেউ কেউ হয়তো তার জন্য লাভবানও হয়েছিলেন। তৃতীয় আরেকটা মতামত ছিল, ভারত ভাগ হোক কিন্তু বাংলা অবিভক্ত থেকে যাক। আর এই অবিভক্ত বাংলা থেকে যাওয়ার জন্য যারা ভাবছিলেন, আজকের 2026 সালের পার্সপেক্টিভে দাঁড়িয়ে তাদের কিন্তু বকলমে গ্লোরিফাই করা হচ্ছে। এটাও কিন্তু খুব বিপজ্জনক, খুব ভয়ঙ্কর একটা প্রবণতা। ভারত ভাগ হোক কিন্তু বাংলা অবিভক্ত থেকে যাক, এই মতামতটার পক্ষে কিছু কমিউনিস্ট ছিলেন। এই মতামতটা ছিল হাসান সাইদ সোহরাবর্দীর। এবং সবথেকে বড় কথা, সোহরাবর্দী ছাড়াও কংগ্রেসেরই শরৎচন্দ্র বসু, তাদেরও একটা ফ্র্যাকশন, তারাও কিন্তু এই জিনিসটা চেয়েছিল। এখন হুসেন সোহরাবর্দীর এজেন্ডাটা খুব স্পষ্ট ছিল। তিনি চেয়েছিলেন মূল যে লক্ষ্যটা তার এজেন্ডায় ফিট করত, সেটা হচ্ছে শাসনভার বাংলার সেটা যেন মুসলিমদের হাতে থেকে যায়, শাসক যেন বাংলার মুসলিম হন। এর ফেভারে আরও বেশ কিছু মানুষ, অবশ্যই মুসলিম সম্প্রদায় থেকে, তাদের এই চাহিদা, এই আকাঙ্ক্ষার পেছনে যে অন্য একটা ইজম ছিল, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। তারা বারবার মনে করাতেন রাজনৈতিকভাবে যে 250 বছরের ব্রিটিশ শাসন আগে এই গোটা উপমহাদেশের অনেকটা অংশ জুড়ে মুঘলদের শাসন ছিল, মুসলিম রুলার ছিলেন। তাহলে ব্রিটিশরা যদি ফিরে যায়, তাহলে আবার পুরনো রুলারদের হাতেই সব কিছু চলে যাক। এবং এক্ষেত্রে যে আনুপাতিক জনসংখ্যার ভিত্তি, সেটা তাদের একটা অন্যতম হাতে অস্ত্র ছিল অবশ্যই। এবার কোথায় বাধাটা এলো? বাধাটা এলো কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে হিন্দু মহাসভার দিক থেকে, এবং অবশ্যই প্রচুর সংখ্যক বাঙালি হিন্দু রাতারাতি সেই দাবিটার পাশে দাঁড়ালেন, পক্ষে দাঁড়ালেন। সেটা সবসময় যে শুধু সাম্প্রদায়িক কারণে বা সাম্প্রদায়িক চশমায় দেখলেই হবে না, পরিস্থিতির বাধ্যবাধকতাগুলোও খুব ভালো করে বুঝতে হবে। আমরা 47 অগাস্টের বাংলা বিভাজন নিয়ে যখন আলোচনা করছি, তখন ভুললে চলবে না, ঠিক তার 1 বছর আগে 46 কলকাতা, তারা কিন্তু একটা রক্তাক্ত দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দেখে ফেলেছে। ঠিক একই সময়, প্রায় ক্যালেন্ডারে 1 বছর আগে। এবং সোহরাবর্দীর মুখোশ কার্যত খুলে গেছে।
একদম পরিষ্কার করে গাঙ্গেয় বাংলার মানুষজন তারা বুঝতে পাচ্ছেন যে যদি সোহরাবর্দীর ফর্মুলায় বাংলা ভাগ হয় বা অবিভক্ত বাংলা একটা সার্বভৌম আলাদা দেশ বা এই ধরনের একটা এন্টিটির মর্যাদা পায়, তাহলে সেই দেশে তাদের নাগরিকত্ব কোন পর্যায়ে থাকবে, তাদের নাগরিক অধিকারগুলো আদৌ কতটা রক্ষিত হবে, তাই নিয়ে কিন্তু একটা জোরালো আশঙ্কা তাদের মনে, সন্দেহ তৈরি হয়ে গেছে। ভাবার চেষ্টা করুন, এই রকম একটা পরিস্থিতিতে 2রা মে 1947 শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা চিঠি লিখেছিলেন লর্ড মাউন্টব্যাটেনকে, যে চিঠিটায় লিখিত আকারে প্রথম এই পশ্চিমবঙ্গ নামটা আমরা জানতে পারি একটা প্রপোজালের আকারে। তো সেই কারণের জন্য অবশ্যই বারবার পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গ উঠলে যতই বাম ইকোসিস্টেমের আপত্তি থাকুক না কেন, তার সঙ্গে হয়তো সত্যি একটা রাজ্যের বা একটা নামের ক্ষেত্রে কোনো কপিরাইট হয় না, কিন্তু ওই যিনি লিখেছিলেন, যার কলম থেকে, যার কলমের কালিতে প্রথমবার এটা লেখা হয়েছিল, তার নামটাও তো ভুলে যাওয়া যায় না, সে যতই তাকে ভুলিয়ে দেওয়ার ঐতিহাসিক ষড়যন্ত্র হোক না কেন। এই শব্দটা প্রথম উচ্চারণও কিন্তু এই শ্যামাপ্রসাদদের মুখ থেকেই হয়েছিল। কিভাবে আমরা জানলাম? যদুনাথ সরকার নিজে উল্লেখ করে গেছেন সেই কথাটা। আজকে আপনাদের পিছিয়ে যেতে হবে সেই তারকেশ্বরে, যেখানে আজকে প্রধানমন্ত্রী এসে এই বক্তব্য রেখে গেলেন, যে বক্তব্যের অনুষঙ্গ দিয়ে আজকের এই ভিডিও শুরু করেছিলাম। কেন তারকেশ্বরে প্রধানমন্ত্রী এলেন সেটাও কিন্তু এই যে ক্রস পাজল, সেই পাজলের একটা খুব গুরুত্বপূর্ণ পিস, যে পিসটা জোড়া লাগাতে আপনাকে হয়তো এখন অনেকটা বেগ পেতে হবে এত বছর পরে। কারণ তারকেশ্বরে, পশ্চিমবঙ্গের তারকেশ্বরে, এখন যে পশ্চিমবঙ্গে আমরা বাস করি সেই হুগলির তারকেশ্বরে একটা হিন্দু মহাসভার বৈঠক হয়েছিল, অধিবেশন হয়েছিল 4 থেকে 6 এপ্রিল 1947-এ। শ্যামাপ্রসাদ যে চিঠি লিখছেন মাউন্টব্যাটেনকে তার কিছুদিন আগে সেই অধিবেশনে প্রথম এই পশ্চিমবঙ্গ শব্দটা উচ্চারণ করা হয়। এবং কেন, যে ফর্মুলা মাউন্টব্যাটেনের কাছে কংগ্রেসের ফর্মুলা, অর্থাৎ অবিভক্ত ভারত অবিভক্ত বাংলা, এই ফর্মুলা গ্রহণযোগ্য হচ্ছে না, জিন্নার যে ফর্মুলা, সেই ফর্মুলাও তাতে বাঙালির কোথায় কোথায় ক্ষতির আশঙ্কা, কোথায় কোথায় তাদের অস্তিত্ব সংকট দেখা দিতে পারে, এই সমস্ত কিছু নিয়ে সেই অধিবেশনে কিন্তু মন্থন হয়, আলোচনা হয় প্রবলভাবে। এবং সেই আলোচনায় কিন্তু শুধু শ্যামাপ্রসাদ যে অংশ নিয়েছিলেন তা নয়, আরও বহু উল্লেখযোগ্য মনীষী, তাদের কিন্তু এখানে ইনপুট ছিল, মতামত ছিল। এবং সেখানে বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার যে তৃতীয় ফর্মুলা, সেই তৃতীয় ফর্মুলার দাবি প্রথম জোরালোভাবে উঠে আসে। তারপর রাস্তায় মিটিং, মিছিল, রাজনৈতিক বক্তব্য, এবং শেষ পর্যন্ত সেটা অবিভক্ত বাংলার আইনসভায় পৌঁছয়। আবার ফিরে যেতে হবে সেই সোহরাবর্দীর থিওরিতে, অবিভক্ত বাংলার থিওরিতে। এই যে অবিভক্ত বাংলার থিওরি, সেই থিওরিটা কিন্তু সোহরাবর্দী প্রবলভাবে চেয়েছিলেন। মাথায় রাখতে হবে যে তিনি কিন্তু এই যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যখন হচ্ছে 46-এ, তখন কিন্তু তিনি গভর্নর। খুব ইন্টারেস্টিং। এবং এই পরিস্থিতিতে 1945-এ একটা ইলেকশন রেজাল্ট বেরিয়েছিল। তখন অবিভক্ত বাংলার যে আইনসভা, তার যে ভোট হতো ব্রিটিশের আমলে, সেখানে আপনাকে মাথায় রাখতে হবে যে এই অবিভক্ত যে কনস্টিটিউয়েন্সি, তার টোটাল সিট ছিল 250, 250টা সিট। তার মধ্যে 119টা সিট এরকম ছিল যেখানে প্রবলভাবে মুসলিম ডমিনেন্স ছিল। তার 113টাতেই কিন্তু মুসলিম লীগ জিতেছিল। এবং সেই জেতার পরে সেই ফিগারটা দেখে, সেই অনুপাতটা দেখে শ্যামাপ্রসাদের মতো কিছু কিছু মানুষজন, নিছক রাজনীতিবিদদের ঊর্ধ্বে, যাদের আজকে বোধহয় সত্যি স্টেটসম্যান তকমাটা, বিশেষণটা পাওয়া উচিত, নিঃসন্দেহে তারা কিন্তু বুঝতে পেরেছিলেন সেদিনই যে কোন বিপদের সংকেত এই অনুপাতটার মধ্যে লুকিয়ে রয়েছে। কারণ এই অবিভক্ত বঙ্গের যে কথা হচ্ছে, সেখানে কিন্তু বিহারের একটা অংশ, বা এখন যেটা ঝাড়খণ্ড, তার একটা অংশ ছিল, গোটা পূর্ববঙ্গ ছিল, আসামের একটা অংশ ছিল, এবং অবশ্যই পশ্চিমবঙ্গও ছিল। এই গোটাটা নিয়ে এই
আইনসভা ছিল। এরপর আমরা কি দেখলাম, পূর্ববঙ্গের একটু ডেমোগ্রাফির দিকে, তখনকার পূর্ববঙ্গের ডেমোগ্রাফির দিকে তাকানো যাক। সেখানে আমরা জানি যে ঠাকুরবাড়ির অর্থাৎ রবীন্দ্রনাথদের পরিবার, তাঁদেরও জমিদারি ছিল সেখানে। তো এই পূর্ববঙ্গের যে পুরো ভৌগোলিক আয়তন, তার যদি ডেমোগ্রাফি হিসেবে চুলচেরা অ্যানালিসিস করা হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে অধিকাংশ ক্ষেত্রেই হিন্দু জমিদাররা ছিল, কিন্তু প্রজারা ছিল বেশি মাত্রায় মুসলিম। আর জনসংখ্যার নিরিখে, জনভিত্তির নিরিখে ৪৫% হিন্দু ছিল সেখানে। সুতরাং সোহরাবর্দীরা যেটা চেয়েছিলেন, বা মুসলিম লীগ যে দাবিটা মিলে যাচ্ছিল তাদের সঙ্গে, সেটা হচ্ছে একদম জনসংখ্যার যে অনুপাত, সেই জনসংখ্যার অনুপাতেই ভাগাভাগিটা হোক। অর্থাৎ আইনসভার যে রিপ্রেজেন্টেশনটা, অংশীদারিত্বটা, কে কে ভোট নিয়ে পৌঁছবেন আইনসভায় কক্ষে, সেটা একেবারে জনসংখ্যার যে রেশিও তাই অনুযায়ী ঠিক হোক। আর এখানেই শ্যামাপ্রসাদরা বুঝতে পেরেছিলেন যে এটা যদি একবার সিলমোহর পড়ে যায় মাউন্ট ব্যাটেনের অফিস থেকে, তাহলে আগামী দিনে কি কঠিন পরিস্থিতির মুখে হিন্দু বাঙালি পড়তে পারে, ভাবার চেষ্টা করুন। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে মুসলিম লীগ চাইছিল একটা ভিন্ন পাকিস্তান। এবং প্রথমে কেন বামপন্থীদের কথা বলেছিলাম, কমিউনিস্টদের কথা বলেছিলাম, সবই কিন্তু ইতিহাসের ভিত্তি আছে। আজকে সেই দলিলগুলো, সেই ডকুমেন্টগুলো যতই চান না কেন, বিমান বসু থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, কেউ অস্বীকার করতে পারবেন না। মুসলিম লীগের সেই সময় খুব চালু স্লোগান ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান। সে তার কথা আমরা সবাই জানি, নাটকে, গল্পে, উপন্যাসে, সিনেমায় বহুবার সেই স্লোগানটা আলোচনা হয়েছে। হয়তো সেই স্লোগানটার কথা এখনকার পরবর্তী প্রজন্মগুলোও তারাও হয়তো শুনেছে একবার দুবার, কিন্তু এর একটা অন্য অংশও ছিল যেটা তারা শোনেনি। আগে বাংলা মানতে হবে, আগে পাকিস্তান মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। অর্থাৎ এক্ষেত্রে যে বাংলার অংশটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু পূর্ব পাকিস্তান। আর এই স্লোগানটা, যে স্লোগানটা আপনাদের এখন বললাম, সেই স্লোগানটা কিন্তু জিন্নার মুসলিম লীগের স্লোগান ছিল না। সেই স্লোগানটা ছিল তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টির। ভাবার চেষ্টা করুন, তারা কিন্তু তখন এই স্লোগান দিয়েছিলেন। এবং এই কারণের জন্যই ভারত স্বাধীন হওয়ার পর যে বাম হিস্টোরিয়ানরা, তারা যারা ভারতবর্ষের বাচ্চারা কোন সিলেবাসে পঠন পাঠন ইতিহাস পড়বে তার দায়িত্ব পেয়েছিলেন, তারা কিন্তু খুব চতুরভাবে, সুচতুরভাবে এই অংশগুলোকে ইতিহাস থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। ফলে আমরা কিন্তু ছোটবেলায় কখনো নুরুল হাসান, ইরফান হাবিব, রমিলা থাপারদের যে হিস্ট্রি সিলেবাসের ভিত্তি, যার উপর ভিত্তি করে ভারতবর্ষের বিভিন্ন টেক্সট বইগুলো লেখা হয়েছে, সেখানে এই হিস্ট্রিটা জানতে পারিনি, জানতে দেওয়া হয়নি বলতে পারেন পরের প্রজন্মগুলোকে। এই যে বাংলা বিভাজন, এই বাংলা বিভাজনের ফর্মুলা নিয়ে নানা মুনির তখন নানা মত, যেটা খুব স্বাভাবিক। আর সেই সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তখনকার যে খবরের কাগজগুলো, তার মাথায় রাখবেন ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, একসময় অনুশীলন সমিতি থেকে শুরু করে কংগ্রেস এবং তার পাশাপাশি হিন্দু মহাসভা, বামেদের ভূমিকা, সমস্ত কিছু, সব কিছু নিয়ে তখন একেবারে নির্ভেজাল দলিল হয়ে রয়েছে। এখনও আপনারা গেলে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে পেয়ে যাবেন অমৃতবাজার পত্রিকা। সেই পত্রিকা কিন্তু শুধু তখন একটা নিছক একটা পাবলিকেশন হাউস নয়, তাদের এক একটা এডিশন আপনারা এখনও যদি গিয়ে খুঁজে দেখেন তাহলে ঐতিহাসিক দলিল হিসেবে নিজেরাই সমস্ত তথ্য ক্রস ভেরিফাই করে নিতে পারবেন। এই যে পরিস্থিতিটা দাঁড়ালো আইনসভায়, একটা অদ্ভুত জটিলতা, যে কোন ফ্র্যাকশনটার মতামত শেষ পর্যন্ত গ্রহণ করা হবে, কোন থিওরি সেটার মাধ্যমে বাংলাকে বিভাজন করা হবে, এই নিয়ে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখনই এর পক্ষে ছিলেন সোহরাবর্দী এবং শরৎচন্দ্র বসু কংগ্রেসের। তারা চাইছিলেন যে একটা আলাদা অবিভক্ত বাংলাদেশ হোক, কিন্তু এর বিপক্ষে ছিলেন শ্যামাপ্রসাদ, যার কথাটা বারবার বললাম। শ্যামাপ্রসাদ বারবার, এই যে আমরা বারবার আলোচনা করি যে শব্দবন্ধটা, আরেকটা শব্দবন্ধ বাংলা হওয়া সত্ত্বেও যেটা খুব ইংরাজির একটা শব্দবন্ধ, আ সেপারেট বেঙ্গলি হোমল্যান্ড, এই লাইনটা, এক্স্যাক্টলি এই ফ্রেজটা
চিঠিতে লেখা হয়েছিল, মাউন্ট ব্যাটেনের কাছে সেই চিঠি পৌঁছেছিল, এবং এই বাঙালি হোমল্যান্ড কনসেপ্টটাও তখন থেকেই পশ্চিমবঙ্গকে বলতে পারেন একটা একটা অদৃশ্য কনসেপচুয়ালাইজেশন দিচ্ছিল, একটা অথরাইজেশন দিচ্ছিল। কারা কারা এর পক্ষে ভোট দেন সব থেকে গুরুত্বপূর্ণ, চলুন একবার সেই তালিকাটার দিকেও তাকানো যাক। আজকে সেই তালিকাটায় আমরা যে নামগুলো পাই, অনেকগুলো নাম, 58টা ভোট পক্ষে পড়েছিল। এই যে ভোটাভুটিটা হয়েছিল, সেই ভোটাভুটিটা হয়েছিল মোট 79 জন মেম্বারের মধ্যে বাংলা বিভাজনের জন্য, শুধুমাত্র যখন ডিমার্কেশন করা হচ্ছে যে কোন থিওরিতে ভাগাভাগি হবে। 79 জন মেম্বারের মধ্যে 58-21 ব্যবধানে শ্যামাপ্রসাদরা যে চাহিদাটা রেখেছিলেন, অর্থাৎ ভারত যখন ভাগ হচ্ছে তখন বাংলাকেও ভাগ করা হোক, তার ফেভারে 58 জন ভোট দিয়েছিলেন। তারা কারা কারা ছিলেন? গোবিন্দলাল ব্যানার্জি, প্রমথনাথ ব্যানার্জি, শিবনাথ ব্যানার্জি, সুশীল কুমার ব্যানার্জি, সুরেশচন্দ্র ব্যানার্জি, মোহিনীমোহন বর্মন, এরকম প্রচুর প্রচুর নাম। আমি কিছু সিগনিফিক্যান্ট নাম, আজকে হয়তো এটা অনেকেই বলতে পারেন যে 58 জনের 58 জনই কি সিগনিফিক্যান্ট নন? বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য, পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার জন্য, বাঙালির ইতিহাস একটা নতুন করে লেখার জন্য এই 58 জনেরই তো অবদান আছে, অবশ্যই অবদান আছে। কিন্তু তবুও আমি একটু সময়ের জন্য সব নাম তো পড়তে পারছি না। অবশ্যই গুরুত্বপূর্ণ নামগুলো পড়ছি: হেমন্ত কুমার বসু, জ্যোতি বসু, চারুচন্দ্র ভান্ডারী, রতনলাল ব্রাহ্মণ, মিহিরলাল চট্টোপাধ্যায়, এরম প্রচুর প্রচুর নাম। যে নামগুলোর মধ্যে অবশ্যই বঙ্কুবিহারী মণ্ডল, কৃষ্ণপ্রসাদ মণ্ডল, শ্যামাপ্রসাদ মুখার্জির নাম তো অবশ্যই আগেও বহুবার আমরা আলোচনায় করেছি। খুব গুরুত্বপূর্ণ কিছু নাম আরও যাতে বাদ না পড়ে যায় সেগুলোও বলতে হবে: কানাইলাল দাস, বিপিন বিহারী মল্লিক, বিপিন বিহারী গাঙ্গুলি, এবং এর সঙ্গে বেশ কিছু অ্যাংলো বা সোকল্ড হিন্দু নন সেই ধরনের নামও কিন্তু ছিল, যার মধ্যে অবশ্যই জিসিডি উইলকস এরকম একটা নাম ছিল। প্রচুর অবাঙালি তাদের নামও ছিল, যাদের মধ্যে জিডি বিড়লা ছিলেন, এবং এই সমস্ত এলআর পেন্টেনি, প্লেটেল, এরকম প্রচুর নাম, চারুচন্দ্র মোহান্তি, ডম্বর সিং গুরুং, ডি গোমস, এরকম প্রচুর নাম, 58 জন, যারা কিন্তু ভোটাভুটিতে একটা সেপারেট পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন। এবং তার একটা প্রতিফলন আমরা আজকে ভারত স্বাধীন হওয়ার এত বছর পরে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে দেখছি। এখন প্রশ্নটা হলো, যে তালিকাটা ধরে এই কথাটা বললাম, তার আগেও শ্যামাপ্রসাদ কিন্তু একটা প্রস্তাব দিয়েছিলেন যখন এই বিভিন্ন তত্ত্বগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। শ্যামাপ্রসাদ এরকম একটা গ্যারেন্টি স্পষ্টভাবে চেয়েছিলেন মাউন্ট ব্যাটেনের কাছে, যে আপনি কি এনশিওর করতে পারেন যে মুসলিম লীগ যে ফর্মে চাইছে বাংলা ভাগ না হোক, আমিও সেটা মেনে নিতে রাজি আছি, বাংলা ভাগ হলো না, কিন্তু তারা যে পূর্ব পাকিস্তান চাইছে বা যে পাকিস্তান কনসেপ্টটা তারা চাইছে, সেখানে এই ভোটাভুটি হয়ে যাওয়ার পর 6 মাস বাদে তাদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানে রাতারাতি নতুন করে কোনো আইন ইন্ট্রোডিউস করে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হবে না তো? এই একটা আশঙ্কা, এই আশঙ্কাটা শ্যামাপ্রসাদের দিক থেকে তখন যে উঠেছিল, সেটা যে কতটা যুগোত্তীর্ণ, ইতিহাসের নিরিখে সেটা যে কত যুগ এগিয়ে ভাবনা, সেটা আপনি আজকের বাংলাদেশ দেখলে বুঝতে পারবেন। কেন এই কথাটা বললাম? কারণ আপনি যদি 1947-এর বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, তখন সেই পূর্ব পাকিস্তানে মুসলিম আর হিন্দুর আনুপাতিক হারটা দেখেন, 1971-এ যখন মুজিবের আমলে বাংলাদেশ স্বাধীন একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো, তখনকার রেশিওর সঙ্গে মেলান, কিংবা আজকে 2026-এ দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস পেরিয়ে বিএনপির শাসনকালে তারেক রহমানের বাংলাদেশে মুসলিম আর হিন্দুর রেশিওটা একটু মেলান, তাহলেই বুঝতে পেরে যাবেন যে কি বলতে চাইছি। সেই থিওরি, সেই অনুপাত, সেই প্রোগ্রেশনের অঙ্ক, সেটা কিন্তু অত বছর আগে 1947-এ
শ্যামাপ্রসাদ মুখার্জি নিখুঁতভাবে সেই অঙ্কের ফর্মুলা পড়তে পেরেছিলেন যে কি হতে চলেছে, কি হতে পারে, কোথায় আশঙ্কা হতে পারে বাঙালি হিন্দুর অস্তিত্বের, আর সেই জন্য তাদের একটা পৃথক হোমল্যান্ড কেন জরুরি। এবার প্রশ্ন আসছে, স্বাধীন বাংলা এই কনসেপ্টটা শুনতে তো খুব ভাল লাগে, প্রচুর মানুষ অনেকে গদগদ হয়ে যান, বাঙালি একটা বাঙালি অস্মিতার প্রশ্ন, বাংলা বাঙালি, সেটা নিয়ে অনেকে খুব গর্বিত বোধ করেন। তো তারা হঠাৎ এটা ভুলে যান যে এই কনসেপ্টটার বিপদ কোন জায়গায়। চলুন আজকে সেটা নিয়েও একটু আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করতে গেলে এই বিষয়টাও জানা কিন্তু নতুন প্রজন্মের কাছে খুব জরুরি। কেন বিপজ্জনক? আজকে মুসলিম লীগ থেকে শুরু করে সোহরাওয়ার্দী থেকে শুরু করে আপনি তৃণমূল কংগ্রেস পর্যন্ত, সেখানেও তো কার্যত একটা এই ভাবধারার পক্ষে একটা সওয়াল বারবার দেখতে পাবেন। ওই যে মমতা ব্যানার্জি বারবার পৃথক একটা রাজ্য সঙ্গীত, রাজ্যের জন্য একটা আলাদা রং, নীল সাদা একটা আলাদা রং, একটা অন্য আইডেন্টিটি থাকবে, সব কিছু একটা ভীষণভাবে আলাদা রকম চেয়েছিলেন, সব কিছু আলাদা। ভারতবর্ষের বাকি ভারতবর্ষের থেকে আমরা আইডেন্টিটি হিসেবে, জাতি হিসেবে কোথাও একটা অন্য পরিচিতি, সেটা নিয়ে যাতে গর্ববোধ করতে পারি। কিন্তু এই গর্বের আড়ালে কোন বিভাজন আর কোন বিপজ্জনক প্রবণতা লুকিয়ে আছে সেটাও একটু ভাবা যাক। অবশ্যই সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। একটু বামেদের ভূমিকাটা নিয়েও আরও বিস্তারিত আলোচনা করি। দেখুন, বামেদের সম্পর্কে এই যে বারবার বাম ইকোসিস্টেমের দ্বিচারিতার কথা আমরা বলি এই চ্যানেলে, সেই দ্বিচারিতা কিন্তু এই শ্যামাপ্রসাদের ক্ষেত্রেও ঘটেছে। আমি শুধু ব্যক্তি শ্যামাপ্রসাদের ক্ষেত্রে বলছি না, হ্যাঁ জানি যে বামেদের আগের প্রজন্ম বা এখনকার প্রজন্ম, যাদবপুরের বহু আধুনিক গেভারা ভক্তরা, তারা অনেকেই তো শ্যামাপ্রসাদকে ব্যঙ্গ করে শ্যামা পোকা নামে ডাকেন। সেটা তাদের ব্যক্তিগত রুচি, তাদের শিক্ষা, তাদের আদর্শ, সেগুলোর প্রশ্ন। সেই আলোচনাটায় না হয় নাই ঢুকলাম, ব্যক্তি আক্রমণের জায়গাটা যদি ছেড়েও দিই। শুধু দ্বিচারিতার প্রশ্নে যদি আসি, তাহলে ইতিহাস কি বলে? আজকে যে বামেরা এই পশ্চিমবঙ্গ দিবস পালন হওয়া নিয়ে এত আপত্তি করে, যাদের এত শ্যামাপ্রসাদ মুখার্জিকে শুধু কেন এত কৃতিত্ব দেওয়া হবে সেটা নিয়ে যাদের এত প্রশ্ন, যারা সবসময় চান যে কলকাতার শুধু একটা রাস্তা এসপি মুখার্জি রোড হিসেবে থাকুক না, ওইটুকুই তো যথেষ্ট, আর এই মানুষটাকে নিয়ে এত কিছু আলোচনা করার, তাকে এত প্রাসঙ্গিক করে তোলার, বিশেষ করে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর কি এত জরুরি? আজকে তাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একটা পরিস্থিতিতে শ্যামাপ্রসাদের এই যে থিওরি, এই যে তত্ত্ব, সেটা কিন্তু কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর ভোটাভুটির ঠিক আগে কংগ্রেসের একটা অংশও তার সঙ্গে একমত বা ঐক্যমত্য প্রকাশ করেছিল। শুধু তাই নয়, জ্যোতি বসু তিনি নিজে কিন্তু এই যে যখন আইনসভায় ভোটাভুটি হচ্ছে, ওই 58 জনের মধ্যে অন্যতম একজন কিন্তু জ্যোতিকিরণ বসুও ছিলেন, তিনি নিজেও এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। আজকে সেই বামেরা কি করে এই প্রস্তাবকে, পশ্চিমবঙ্গ দিবস পালন হওয়া পশ্চিমবঙ্গ দিবসের কনসেপ্টটাকে তারা সেখান থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে যাওয়া একটা স্টান্স নিতে পারে? এটাও কি একটা দ্বিচারিতা নয়? সংখ্যালঘু তোষণের যে রাজনীতি, সেই রাজনীতিটা কোন পর্যায়ে পৌঁছলে একটা দল ইতিহাসকে ভুলে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রাম, একটা রাজ্য, একটা জাতি, তাদের অস্তিত্বের সংগ্রাম, সেই ইতিহাসের দলিলগুলোকে অস্বীকার করে আজকে একটা সম্পূর্ণ ভিন্নধর্মী অবস্থান নিতে পারে? অবশ্যই এই প্রশ্নগুলো, এই ইতিহাসের অনুষঙ্গগুলো নতুন প্রজন্মের জানা তো দরকার। আজকে একটা খুব চমৎকার যুক্তি, অবশ্য চমৎকার বলবো না, ভেতরটা খুব সারবত্তাহীন বা ফাঁপাই আমার মনে হয়েছে, বহু বর্ষিয়ান সাংবাদিকদের মুখে শুনতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই যাদের একটা সময় সম্মান করতাম, আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত বহু বড় নাম, তারপর বাংলা মিডিয়ার বহু একেবারে হুজ হু যাদের বলা যায় একসময়, যাদের প্রায় পিতামহ ভীষ্ম টিস্যর মতো মর্যাদা ছিল, তো বাংলা এই লেফট ইকোসিস্টেমের সেই সমস্ত সাংবাদিকদের অনেকেই প্রচুর ফোড়ন টোড়ন কাটছেন এই পশ্চিমবঙ্গ দিবস বিজেপি সরকারের নতুন পালন হওয়া বা এই ট্রেন্ডটাকে নিয়ে। তাদের প্রচুর আপত্তি এখানে। তারা একটা অদ্ভুত দাবি করছেন, আমার কাছে কেন দাবিটা অদ্ভুত সেটা আমি অবশ্যই ব্যাখ্যা করব এক্ষুনি। তারা দাবি করছেন যে এই পুরো কৃতিত্বটা শ্যামাপ্রসাদকে দিয়ে দেওয়া মানে ইতিহাসের অপলাপ। ভালো কথা, তাদের যুক্তিটা অনেকটা এইরকম যে একটা স্বাধীনতা সংগ্রাম, সেটা যেমন বহু মানুষের রক্তের বিনিময়ে, বহু মানুষের ত্যাগের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের জন্যও তো লড়াই করেছিলেন প্রচুর মানুষ।
প্রচুর মানুষ এই সভাগুলোতে গিয়েছিলেন, শ্যামাপ্রসাদের সঙ্গে এই প্রস্তাবের সপক্ষে তাঁরা 58 জন তো ভোটই দিয়েছিলেন, তার পাশাপাশি তারা রাস্তায় নেমে মিছিল মিটিং এগুলো করেছিলেন। তাহলে তাঁদেরও তো একটা কৃতিত্ব প্রাপ্য। হঠাৎ কেন শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এই কৃতিত্বের সিংহভাগ কৃতিত্ব দিয়ে দিতে হবে? বিজেপি শুধু ক্ষমতায় এসছে বলে? উত্তরটা না। কেন না? কারণ বিজেপি কি উত্তর দেবে সেটা আমি জানি না। আমার কাছে এর কিন্তু একটা খুব সহজ এবং অনায়াস উত্তর রয়েছে, একদম রেডিমেড উত্তর। আপনারা চাইলেই যে কোনো এই ধরনের মানুষকে বলতে পারেন উত্তরটা। আচ্ছা, আজকে ভাবুন তো, সতীদাহর কৃতিত্ব শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন দেওয়া হয়? যদি সতীদাহর প্রশ্নও আসে, আজকে রামমোহনের নাম শুধুমাত্র কেন বারবার উচ্চারণ করা হয়? রামমোহনও যখন এই মুভমেন্টটা শুরু করেছিলেন তখন তো তিনি একা গিয়ে সব কিছু থামিয়ে দেননি, তার সঙ্গেও তো প্রচুর মানুষ, তারাও তো সেই মুভমেন্টের অংশীদার হয়েছিলেন। যখন বাল্যবিবাহ আটকানোর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, তখনও তো তিনি একা ছোটেননি, তার সঙ্গেও তো প্রচুর মানুষ ছিলেন। আজকে যখন 370 ঐতিহাসিকভাবে ভারতের পার্লামেন্টে বিলোপ হয়ে গেল, তখন আর্টিকেল 370 তুলে দেওয়ার জন্য আজ থেকে 70 বছর পর, বা ভাবার চেষ্টা করুন আজ থেকে 10 বছর পর যখন আলোচনা হবে এই ঐতিহাসিক অনুষঙ্গ নিয়ে, তখন আপনি কি নরেন্দ্র মোদী, অমিত শাহর নাম করবেন না? নাকি তখন একটা কালেকটিভ সংসদের নাম করবেন? আসলে কি জানেন তো, ইতিহাস এইভাবে লেখা হয় না। ওই ঠিক যেমন এভারেস্টে ওঠার ক্ষেত্রে আমরা তেনজিং নোরগে আর এডমান্ড হিলারি নামটা মনে রেখে দিয়েছি, ঠিক তেমনি এক্ষেত্রেও বাল্যবিবাহের জন্য বিদ্যাসাগরের নাম, সতীদাহর ক্ষেত্রে রামমোহনের নাম, বা আর্টিকেল 370 এলে নরেন্দ্র মোদী বা অমিত শাহের নাম, এগুলো আপনার মস্তিষ্কে বাই ডিফল্টই উঠে আসবে। আর ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ দিবস এই আলোচনাটা যখনই হবে, পশ্চিমবঙ্গ কনসেপ্টটা নিয়ে যখন আলোচনা হবে, তখন আপনি কোনো মতে কোনোভাবে এই আশুতোষ মুখোপাধ্যায়ের এবং যোগমায়া দেবীর পুত্রের অবদান কোনোভাবেই আপনি অস্বীকার করতে পারবেন না। ফিরে আসি আবার সেই প্রসঙ্গটায়, যে শুধু একটা অবিভক্ত বাংলার কনসেপ্ট কেন বিপজ্জনক ছিল, আজকে সেটা দিয়েই আলোচনা শেষ করব। আজকে বামেরা বারবার একটা আশঙ্কার কথা প্রকাশ করছে যে দেশ স্বাধীন হওয়ার পর নেহেরুর আমল, সেই আমল থেকে পশ্চিমবঙ্গের যেভাবে মূল্যায়ন হতো, ইতিহাস যেভাবে দেখা হতো, ইতিহাসকে যেভাবে ইন্টারপ্রেট করা হতো, ইতিহাস তো সবসময় সব শাসকরাই ইন্টারপ্রেট করে। আইনে আকবরী আপনি পড়েছেন ছোটবেলায় ইতিহাসে, আকবরের শাসনকালে, সেটাও কিন্তু আকবরের সভাতেই যারা থাকতেন তারা সেই সমস্ত ইতিহাসবিদদেরই লেখা। অর্থাৎ কনসেপ্টটা কিন্তু সেভাবেই সবসময় যারা ভিক্টোরিয়াস ইতিহাসে, তাদের চোখ দিয়েই, তাদের পার্সপেক্টিভ দিয়েই ইতিহাস লেখা হয় বা ইতিহাসকে দেখা হয়। খুব অদ্ভুতভাবে আপনি ভাবার চেষ্টা করুন, ইন্দিরার আমলে, ইন্দিরা গান্ধীর আমলে এই যে নুরুল হাসান, ইরফান হাবিব, রমিলা থাপার, এই সমস্ত একঝাঁক বাম বুদ্ধিজীবীদের, তাদের হাতে তো এই বৌদ্ধিক রিমোট কন্ট্রোলটা দিয়ে দেওয়া হয়। আজকে জেএনইউ এর মতো একটা সংগঠন, কিংবা বাচ্চারা স্কুলে একেবারে এলিমেন্টারি থেকে মাধ্যমিক স্তরে আসার পথে কোন ইতিহাসটা পড়বে, কীরকম ভারতবর্ষ সম্পর্কে ধারণা তৈরি করবে, তাদের দেশ সম্পর্কে তাদের প্রাথমিক একদম কাঁচা মস্তিষ্কে মূল্যায়নটা কেমন হবে, সেটা তৈরির দায়িত্ব তো এই মানুষগুলোর ওপরেই দেওয়া হয়েছিল। তো আজকে হঠাৎ করে সেই জায়গাটায় বামেরা খুব টাচি, খুব স্পর্শকাতর একটা জায়গায় পৌঁছে গেছে এই আলোচনায়, যে রাতারাতি একটা পশ্চিমবঙ্গ দিবস পালন হলে, এবং যদি আগামী দিনে বিজেপি বাংলার সিলেবাসে, বাংলা সিলেবাসে, স্কুল সিলেবাসে ছাত্রছাত্রীদের এই পশ্চিমবঙ্গ কেন, কিভাবে এই নামটা, কেন পশ্চিমবঙ্গ দিবস 20 জুন পালন করা শুরু হয়, তাহলে তো একটা অশনি সংকেত, সমূহ বিপদ। এটা বোধহয় বামেদের দ্বিচারিতাটাও এই নতুন পরবর্তী প্রজন্মগুলোর কাছে একেবারে যাকে বলে তার পর্দাফাঁস করে দেবে। সেটাও কি একটা ভয়ের কারণ? এই প্রশ্নটা কিন্তু ডেফিনেটলি আমাদের করতে হচ্ছে। কারণ ওই ঘুরে ফিরে 20 জুনের তারকেশ্বর 1947 এবং 4 থেকে 6 এপ্রিল হিন্দু মহাসভার যে বৈঠক তারকেশ্বরের বুকে, যেটা না হলে হয়তো আমরা এই পশ্চিমবঙ্গ শব্দবন্ধটাই জানতে পারতাম না, সেখানে কিন্তু বোধহয় টেক্সট সিলেবাস বইকেও ফিরে যেতে হবে। আর সেটা হলে অবশ্যই সিঁদুরে মেঘ কারা দেখছে, কোন ইকোসিস্টেম দেখতে পাচ্ছে, সেটা আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন। একদম লাস্টে চলে আসি, অবিভক্ত
বাংলায় সমস্যা কী, শুনতে তো খুব ভালোই লাগতো। সত্যি মুসলিম লীগ থেকে মোহাম্মদ ইউনুস, এই সিনিস্টার যে প্ল্যানটা, এই অ্যাম্বিশনটা, এটা কিন্তু আমরা ইতিহাসে যুগে যুগে বহু মানুষের মধ্যে দেখেছি। মুসলিম লীগ একসময় চেয়েছিল যে অবিভক্ত যে ভারতবর্ষের ম্যাপটা, উপমহাদেশের ম্যাপটা, সেখানে পাঞ্জাব প্রভিন্স, সিন্ধ প্রভিন্স, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, যেটা NWF ব্রিটিশরা যেভাবে চিহ্নিত করতো, যার আলাদা রেলওয়ে ছিল, তার পাশাপাশি বালুচিস্তান, বাংলা এবং আসাম, এই 6টা স্টেট, যার মধ্যে এখন বেশ কয়েকটা পাকিস্তানের ম্যাপের অংশ, কয়েকটা ভারতবর্ষের, এই সব কটাকে নিয়ে পাকিস্তান হোক, তার মধ্যে কিন্তু তারা পুরো বাংলাটা চেয়েছিল। আর এখানেই আপত্তিটা তুলেছিলেন শ্যামাপ্রসাদরা। সেই আলোচনাটা তো করলাম, কিন্তু জিন্নার যে এই যে ড্রিম পাকিস্তান প্রজেক্ট, সেই ড্রিম পাকিস্তান প্রজেক্টের একটা সংক্ষিপ্ত পুনরাবৃত্তি আমরা ইদানিং দেখতে পেয়েছি। তার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই 2026-এ দাঁড়িয়ে একটা পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা 20শে জুন খুব খুব জরুরি। কারণ ঠিক 2 বছর আগে 2024-এ আমরা যে ঢাকা, যে বাংলাদেশকে দেখেছিলাম, ইউনুসের বাংলাদেশকে দেখেছিলাম, সেটা আমাদের আবার ইতিহাসকে পুনর্মূল্যায়ন করতে, আবার টেক্সট বই মুখো করতে আমাদের বাধ্য করছে। কেন? কারণ আমরা এত বছর পর আবার মোহাম্মদ ইউনুসের মাধ্যমে প্রথম দেখলাম বাংলাদেশে যে তারা একটা অবিভক্ত বাংলার সঙ্গে 7 সিস্টার্স, অর্থাৎ আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, সবকে মিলিয়ে আবার একটা গ্রেটার বাংলাদেশের কনসেপচুয়ালাইজেশন, সেটা তারা প্রবলভাবে করছেন। আর সেটা মোহাম্মদ ইউনুস যখন কাঁটাতারের বেড়ার ওপারে করছিলেন, তখন এই বিধানসভা নির্বাচনের আগে ঠাড়ে ঠোড়ে আমরা এই জিনিসটা কার কার মুখে দেখেছিলাম, এই অ্যাম্বিশনটা চাপা সুপ্ত এই আকাঙ্ক্ষাটা আর কার কার মধ্যে আপনারা দেখতে পাচ্ছিলেন? হ্যাঁ, অবশ্যই হয়তো তৃণমূল কংগ্রেসের নামটা আসবে, অবশ্যই হয়তো এখন ইদানিং লাস্ট কয়েক সপ্তাহ ধরে খুব আলোচনায় না থাকলেও আবার সেই বাংলা পক্ষ নামটা ঘুরে ফিরে আসবে, এবং আসার পেছনে যে কারণটা থেকে যাবে সেটাও কিন্তু হয়তো আগামী দিনে ইতিহাস হয়ে যাবে। কারণ এই যে পশ্চিমবঙ্গ দিবস, এই কনসেপ্টটা নিয়ে বিজেপি কিন্তু আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে বলে শুরু করেছে তা কিন্তু নয়। যদি একটু পিছিয়ে যান, স্মৃতিতে জোর দেন, তাহলে দেখতে পাবেন 2023-এ কেন্দ্র সরকারের তরফ থেকে একটা প্রস্তাব আনা হয়েছিল, এবং সেই প্রস্তাবটা অনুযায়ী তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন CV আনন্দ বোস। তিনি কিন্তু রাজভবনে 20শে জুন একটা পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চেয়েও ছিলেন। কিন্তু মুশকিলটা হলো, তখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় যিনি ছিলেন তিনি এতটাই এগিয়ে ভাবতেন যে যে মুহূর্তে রাজভবনে চিঠিটা পৌঁছলো, সঙ্গে সঙ্গে তার শোনা মাত্র একেবারে অগ্নিশর্মা চেহারা, তিনি সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করে দিলেন তার যে সমস্ত ওই বাংলা শব্দ আছে না, একটা খুব পাতি শব্দ, পেটেলদার, তাদের সমস্ত ওই চামচে, হাতা, খুন্তি তাদের নিয়ে যে রাতারাতি একটা বাংলা দিবস হবে। সেই বাংলা দিবসটা কবে হবে না, 1 বৈশাখ। 2023-এর 1 বৈশাখ প্রথম একটা বাংলা দিবস পালনও হয়ে গেল। সেই বাংলা দিবসের কনসেপ্টটা কিন্তু একদমই এপার বাংলার নয়। পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরে, বা আরও বেশি করে বললে, যখন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 1971 সালে আত্মপ্রকাশ করে ফেলেছে, তখন ঢাকায় কিন্তু এই রকম একটা কনসেপ্ট পালন করা হতো 1 বৈশাখে, যার লক্ষ্মী পেঁচা যার অন্যতম একটা সিম্বল ছিল। সেটাকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন কিনা, তার সেই ধরনের কোনো অভিপ্রায় ছিল কিনা, বাংলা পক্ষর সেই ধরনের কোনো সুপ্ত এজেন্ডা ছিল কিনা, আমরা আজকে আর জানতে পারবো না। আমরা জানতে পারবো না, কারণ আজকে তৃণমূল এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে কিনা সেটা একটা প্রশ্ন। বাংলা পক্ষ আদৌ সিগনিফিক্যান্টলি এখন এই প্রশ্নের উত্তর দিতে চাইবে কিনা সেটাও একটা প্রশ্ন। কিন্তু ভুললে চলবে না, বামেরা, এই বামেরা যে বাম ইকোসিস্টেম আজকে 2026-এর 20শে জুন আপনার সামনে এই প্রশ্ন তুলছে যে কেন পশ্চিমবঙ্গ দিবস, তারা সেদিন কি করছিল মাত্র 3 বছর আগে? ইতিহাসের খাতায় খুব পিছিয়ে গিয়ে হয়তো জ্যোতি বসু বা তার আমলের বামেদের ভূমিকা আমাদের নতুন করে মূল্যায়ন করতে হবে না, কিন্তু ইদানিংকার বামেরা তারা তখন কি করছিলেন, আজকে এই প্রশ্নটা দিয়ে আজকের আলোচনাটা শেষ করছি। আশা করি আজকের আলোচনার পর
আপনারাও বুঝতে পারবেন যে এই পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য সেটা যদি বাঙালি নিজেই আরেকটু আগে বুঝতে পারত, তাহলে তারকেশ্বরে এসে দেশের প্রধানমন্ত্রীকে কোনো বক্তৃতা রেখে বা নতুন একটা সরকারকে সেটা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করে বাঙালিকে নতুন করে মনে করাতে হতো না। যাই হোক, ইতিহাস আমাদের এই ধরনের অনেক লজ্জাজনক পরিস্থিতিতে ফেলে, আবার ইতিহাসই নতুন করে লেখা হয়। কেমন লাগলো আমাদের এই আলোচনা ডেফিনেটলি লিখে জানাবেন, কমেন্ট করে জানাবেন, আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আমরা খবরের ডান দিকে এই ধরনেরই ভিন্নধর্মী আলোচনা নিয়ে ইউটিউবে এবং ফেসবুকে নিয়মিত আসি। কেমন লাগছে জানাবেন। যদি আমাদের এই কাজ, আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের একটু সাপোর্ট করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ আমাদের সেটা আরও বেশি করে লাইক ফলো করবেন। দেখা হবে আবার এই ধরনের কোনো ভিন্নধর্মী আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি। আমি প্রদীপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।